মিলছে লকডাউনের সুফল, শনাক্ত হার 9%-এর নিচে, আরও 61 প্রাণহানি। স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ হচ্ছে দোকানপাট, ভারতে সংক্রমণ ছাড়ালো 2 কোটি। অনুমোদন পেলে মাসে 3 কোটি স্পুটনিক ভি টিকা উৎপাদন সম্ভব, দাবি দেশীয় কোম্পানি ইনসেপ্টার। 3 সপ্তাহের মধ্যে হবে বাজারজাত। অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতায় ব্যাহত হবে টেকসই উন্নয়ন, বললেন প্রধানমন্ত্রী। গ্লোবাল লিডার্স ফোরামের 7 দফা প্রস্তাব। এখনো সিসিইউতে খালেদা জিয়া বিদেশে নিতে কেউ আবেদন করেননি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শারীরিক অবস্থায় স্থিতিশীল, বললেন মির্জা ফখরুল। 2 মামলায় আরো 5 দিনের রিমান্ডে মামুনুল হক। 3 মামলায় জুনায়েদ আল হাবিবের 4 দিনের রিমান্ড। হেফাজতের বিচার চায় ইসলামী ঐক্যজোট। আসামি না হয়েও কারাভোগ করা হাসিনা বেগমের অবশেষে কারাগার থেকে মুক্তি। ফিরে চাইলেন জেলের 16 মাস আর সাজানো সংসার। এবং অবশেষে আইপিএল বন্ধ করল ভারত। টেস্ট খেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরল মুমিনুলরা। পেশাদার লিগে 2-0 গোলে পুলিশকে হারালো বসুন্ধরা কিংস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তার দল। তার চিকিৎসক দলের ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, মেডিকেল বোর্ড বৈঠকে বসে বেগম জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষাগুলো পর্যালোচনা করেছেন, নতুন ব্যবস্থাপত্র দেবেন তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন কিনা এই সিদ্ধান্ত দিবেন সরকার নয় আদালত। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আর কি বললেন তার চিকিৎসকরা? ফারহান, আমরা এই মাত্রই ব্রিফিংটি শেষ হলো। বসুন্ধরার যে 300 ফিটের গেটটি, সেই গেটে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি বেগম খালেদা জিয়ার যে 10 সদস্যের মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য, তিনি ব্রিফ করলেন। তিনি জানালেন যে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে বেগম খালেদা জিয়া এখনও ভর্তি আছেন। তার পরিস্থিতি অপরিবর্তিত, অর্থাৎ গতকালকে যেমন ছিল আজকেও তেমন আছেন, তবে তার পরিস্থিতির অবনতি ঘটেনি। আর যে নতুন পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন এই 10 সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর রিপোর্টগুলো নিয়ে বসেছিলেন এই মেডিকেল বোর্ড, এবং মেডিকেল বোর্ড বসে সেখানে তারা বিভিন্নভাবে পর্যালোচনা করেছেন। আপনি যেটি জানেন, বেগম খালেদা জিয়ার বয়স এখন 76 বছর, এবং করোনার যে সংক্রমণ, তার সঙ্গে তো তার আরও বেশ কিছু রোগ রয়েছে, যেমন আর্থারাইটিস রয়েছে, তার ফ্রোজেন শোল্ডার বলে, তো অর্থাৎ তার একদিকের কাঁধ এবং হাত ফ্রোজেন হয়ে যাওয়া, অর্থাৎ নাড়াতে পারে না, এটি তার একটি অন্যতম বড় রোগ। এবং এছাড়াও চোখের সমস্যা রয়েছে, হাঁটুতে সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে, এই সব কিছু নিয়েই তারা চিন্তাভাবনা করছেন, এবং সেই অনুযায়ী এই যে 10 সদস্যের মেডিকেল বোর্ড, এই মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবেন। তারা এখনও পর্যালোচনার মধ্যেই রেখেছেন, এবং আজকেও সিসিইউতে থাকবে বেগম খালেদা জিয়া। আগামীকালকে তারা তাকে সিসিইউতে অবজার্ভ করবে, এবং অবজারভেশনের পরে হয়তো আগামীকাল বিকেলে তারা নতুন ব্যবস্থাপত্র দেবেন। এটি কিন্তু অধ্যাপক AZM জাহিদ হোসেন জানালো। ফারহান। শান্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। এবার লকডাউন ও কমে আসা সংক্রমণ প্রসঙ্গ। লকডাউনের কারণেই দেশে সংক্রমণের হার কমেছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, করোনার নাগাল টানতে বিধিনিষেধের মধ্য দিয়েই এগোতে হবে বাংলাদেশকে। 24 ঘন্টায় আরও 61 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনার সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন 1914 জন। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্ত হার 8.71%। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন।
মার্চের শেষ থেকেই করোনা শনাক্তের হার 20% আশেপাশে ঘুরপাক খেতে শুরু করে। প্রায় 1.5 মাস পর 29 এপ্রিলে শনাক্তের হার 10-এর নিচে নামে। এর আগে গেল 20 মার্চ করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে 9.39% ছিল। এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার নিচের দিকে। 4 মেতেও আক্রান্তের হার 10%-এর নিচে 8.71%। আক্রান্তের সংখ্যা 1914 আর মৃত্যু হয় 61 জনের। এর আগে 16 এপ্রিল দেশে প্রথমবারের মতো 100 ছাড়াই মৃত্যু। 19 এপ্রিল একদিনে 112 মৃত্যু দেখে বাংলাদেশ। 25 এপ্রিল আবার মৃত্যু 101 জনের। এরপর থেকেই কমের দিকে প্রাণহানির সংখ্যা। লকডাউনের কারণেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে বলে মত বিশেষজ্ঞদের। সরকারি যে বিধিনিষেধ জনগণ মেনে চলেছে বলেই মোটামুটি, যদিও 100% মেনে চলছে না নানা সমস্যার কারণে, তো মোটামুটি মেনে চলেছে মানুষ, এই জন্যই আমরা একটা ইতিবাচক প্রভাব দেখছি। এপ্রিলে দেশের হাসপাতালের বেড ও আইসিইউ পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে সাধারণ মানুষ। সেই অবস্থা থেকেও উত্তরণ ঘটেছে। দেশের 8 বিভাগের হাসপাতালগুলোর মোট 12,289টি কোভিড ডেডিকেটেড জেনারেল বেডের মধ্যে 9,291টি বেড খালি। 1,090টি কোভিড আইসিইউ বেডের মধ্যেও 586টি বেড খালি বলে জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একের সাথে অপরের যদি ভিড় হয়, পারস্পরিকভাবে মিশি, তাহলে কিন্তু সংক্রমণটা বেড়ে যাবে। এটাকে আমাদের সর্বাত্মকভাবে বন্ধ করতে হবে, বন্ধ রাখতে হবে। লকডাউন থাকুক বা না থাকুক, সাধারণ মানুষের সচেতনতাই সংক্রমণের হারকে কমাতে পারে মনে করেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর কয়েকটি মার্কেট বন্ধ রাখা হয়। পল্টনের একটি মার্কেট কয়েক ঘন্টার জন্য বন্ধ করে রাখে বাংলাদেশ দোকান মালিক সমিতি, আর লালবাগের কয়েকটি মার্কেট 1 ঘন্টা বন্ধ রাখে পুলিশ। দোকান মালিক সমিতির সভাপতি বলেছেন, ক্রেতা বিক্রেতার মাস্ক নিশ্চিত না হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। এদিকে লকডাউনে রাজধানীতে যানজট ছিল বেশিরভাগ সড়কে। তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আরেফিন শাকিল। আগে একবার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মানায় মঙ্গলবার সকালে পল্টনের চায়না টাউন মার্কেটের মূল ফটক বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। পরে মূল ফটকে কয়েক ঘন্টা অবস্থান নিয়ে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে দোকানীদের সতর্ক করেন মালিক সমিতি নেতারা। দোকান মালিক সমিতির নেতারা বলেন, ঝুঁকি নিয়ে মার্কেট পরিচালনা করা যাবে না। অতিরিক্ত ভিড় এড়াতে বাড়াতে হবে বেচা বিক্রির সময়সীমা। এখানে অনেক কর্মচারীদের মুখে মাস্ক ছিল না। এখানে কাস্টমার যখন ঢুকছে তখন তাদেরকে বাধা দেওয়ার কেউ ছিল না। এখানে মাস্ক ছাড়া অনেক কাস্টমার ঢুকেছে, আমরা দেখেছি। গতকালকে আমরা এসেছিলাম এখানে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে মনে করছি যে ওনাদেরকে এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা ওনারা যখন নেবেন তখন আমরা মার্কেটটা খুলে দেবো। এর বাইরে আমরা মার্কেট খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নাই। স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে 1 ঘন্টা বন্ধ রাখা হয় লালবাগের কেল্লা মোড়ের দোকানপাট। এতে সামনে রেখে এই যে মার্কেটগুলোতে অনেক কেনাবেচা হচ্ছে এবং জনসাধারণের প্রচণ্ড ভিড় বেড়ে গেছে। তো মার্কেটগুলোতে অনেক সময় আমরা লক্ষ্য করছি যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। তো এই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার কারণে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই মার্কেটগুলো 1 ঘন্টার জন্য বন্ধ রেখেছি। এদিকে লকডাউন চলমান থাকলেও রাজধানী সড়কে ছিল যানবাহনের তীব্র চাপ। অন্তত 20 থেকে 30% মানুষ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পুরোপুরি উদাসীন ছিল। মাস্ক আছে ভাই পকেটে। কেন? গরম তো ভাই, গরমের জন্য অতিষ্ঠ হয়ে যায়। আমরা আমাদের উচিত সকলের, যেহেতু একজন দোকানদারের ইন্সপায়ার করা উচিত যে ভাই আপনি মাস্ক পরে আছেন। বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলাচল শুরু করলে রাস্তায় আরও যানবাহনের চাপ বাড়বে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। রাশিয়ার টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোভ্যাক টিকা দেশেই উৎপাদনের জন্য 3 কোম্পানির টেকনিক্যাল বিষয়গুলো যাচাই বাছাই চলছে। স্বাস্থ্য দপ্তর বলছে, যাচাই বাছাই শেষে 2 দেশের প্রতিনিধিরা এসে দেখার পর সমঝোতা হবে টিকা উৎপাদনের জন্য। দেশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা বলছে, প্রতি মাসে তাদের অন্তত 3 কোটি টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। অনুমোদনের 3 থেকে 4 সপ্তাহের মধ্যে টিকা বাজারজাত করা সম্ভব বলেও জানায় প্রতিষ্ঠানটি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ভারতের টিকা পাওয়ার অনিশ্চয়তায় সম্প্রতি চীনের তৈরি সিনোভ্যাক জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। চীন সরকারের উপহারের 5 লাখ টিকা দেশে আসলেই পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ শুরু হবে।
রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোভ্যাক দেশে উৎপাদনের জন্য তোড়জোড় চলছে। এজন্য প্রস্তুত দেশীয় 3 কোম্পানি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, টিকা উৎপাদনের জন্য সরকারি অনুমোদনের সাথে আরও অনেক বিষয় জড়িত। রাশিয়া ও চীন দুদেশেরই টিকা নিবে বাংলাদেশ। তবে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত টিকা অনুমোদন দিবে না রাশিয়া। সমস্ত কিছু যাচাই বাছাই করে যারা টিকা তৈরি করেছেন তাদের অনুমোদনের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে অনেক ইস্যুজ আছে যেগুলো আসলে আগে সমাধান করতে হবে এবং সেগুলো সমাধান করবার জন্য সরকার আন্তরিকভাবেই কাজ করে যাচ্ছে। এই মাসে আমরা দুই দেশের সঙ্গে যেই পর্যায়ে কথাবার্তা হচ্ছে প্রত্যেকেই বলছে এই মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। টিকা উৎপাদনে আবেদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার কর্মকর্তারা বলছেন, আগেও টিকা উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে তাদের। আর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই 3 থেকে 4 সপ্তাহের মধ্যে টিকা বাজারজাত করার সক্ষমতা তাদের রয়েছে। বাল্ক এনে দেওয়ার পরে সাধারণত বেশ কিছু কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড টেস্ট আমরা করি। কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করার পরে আমরা প্রোডাকশনে যাই। প্রোডাকশন শেষ হওয়ার পরে আবার কিছু কিউসি রিলেটেড হয় পরীক্ষা হবে এবং আনুষঙ্গিক আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পরে হাতে যদি র মেটেরিয়ালস পেয়ে যাই তারপর থেকে 3 থেকে 4 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমি বাজারে দিয়ে দেব। আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিন প্রডিউস করতে পারবো মান্থলি। দ্রুত টিকা পাওয়ার জন্য উপকরণ আমদানি করে তা বোতলজাত করা যেতে পারে বলেও জানান ইনসেপ্টার এই কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবদেহে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতায় শুধু প্রাণহানি ঘটবে না, এর ফলে বাধাগ্রস্ত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। এই সংকট কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ আয়োজিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে গ্লোবাল লিডার্স গ্রুপের সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। মানবদেহে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে কমেছে এর কার্যকারিতা। গবেষণা বলছে, মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক নেয়ার কারণে বাংলাদেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুবরণ করা অধিকাংশ রোগীর মধ্যে সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে, যা প্রতিরোধে অ্যান্টিবায়োটিক কার্যকর ভূমিকা রাখতে পারে না। বৈশ্বিক প্রেক্ষাপটেও অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বড় হুমকি। এমন বাস্তবতায় জাতিসংঘের আয়োজনে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে এই বৈশ্বিক সম্মেলন। বিশ্ব নেতাদের এই প্ল্যাটফর্মে কো চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহতা তুলে ধরেন তিনি। The COVID-19 pandemic is the defining public health crisis of our time. However, the impending pandemic in the form of antimicrobial resistance will cause even more harm to the global health. It will not only endanger human but also threaten food security and progress towards the attainment of SDGs. শেখ হাসিনা বলেন, সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তি জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়। Antimicrobial resistance can affect anyone regardless of geographical location and socio-economic condition. That is possible through implementation of Global Action Plan 2015 on AMR and 2016 UN Political Declaration on AMR. জাতিসংঘ ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করতে 7 দফা সুপারিশও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Public private partnership for শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব খরচে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা নিজেরা ব্যবসা করে তাদেরকে ভর্তুকি দেয়া বন্ধ করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় মন্ত্রী জানান, মোট 11,901 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। করোনার কারণে প্রায় 2 মাস পর অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন,
ভারতের সাথে টিকা নিয়ে বৈধ চুক্তি আছে, তবে সে দেশের পরিস্থিতি জটিল হওয়ায় অন্য দেশ থেকে আমদানির চিন্তা করছে সরকার। পল্টন থানার 2 মামলায় আবারও 5 দিনের রিমান্ডে মামুনুল হক। 18 এপ্রিল গ্রেপ্তারের পর আবারও আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো মামুনুলকে। এদিন হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবিকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। গেল 26 মার্চ রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পল্টন থানার 2 মামলায় হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হককে এর আগে 2 দফায় রিমান্ডে নেওয়া হয়। তৃতীয় দফায় রিমান্ডে নিতে মঙ্গলবার দুপুরের দিকে মামুনুলকে নেওয়া হয় আদালতে। পল্টন থানার 2 মামলার একটিতে 10 দিনের রিমান্ড চাইলে 3 দিন, আরেক মামলায় 7 দিনের আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার। মামুনুল ছাড়াও আদালতে হাজির করা হয় জুনায়েদ আল হাবিবিকে। এ সময় হাবিবিকে 3 মামলায় 4 দিনের রিমান্ড দেন আদালত। এই যে ঘটনাগুলি ঘটেছে এটা তো দৃশ্যমান, তারা যে প্রত্যেকে তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে এবং তারা যে এইসব অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে, তারা এগুলো ভিডিও ফুটেজ আছে এবং এগুলো তাদেরকে কিন্তু যাদের গ্রেপ্তার করছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি ন্যায় বিচার পাননি মামুনুল। আমি মনে করি যে উনি ঘটনাস্থলে ছিলেন না। আমি গত তারিখেও বলেছি যে ওনার আদালতে ভাষ্যমতে একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন। যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবে মতিঝিল ও এবছর পল্টন থানার মোট 6 মামলায় এ সময় শোন অ্যারেস্ট দেখানো হয় মামুনুল হককে। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় সোমবার রাতে পৃথক অভিযানে হেফাজত নেতা মাওলানা আরফি ও মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। আর ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা হোসেন সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়ার পাশাপাশি করোনা মহামারীতে গরিব কওমি মাদ্রাসার শিক্ষকদের অনুদানের ব্যবস্থার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। এ সময় হেফাজতে ইসলামের বিদেশি অর্থ সংগ্রহকারী যোগানদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে খেলাফত মজলিসের সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। হেফাজতে ইসলামের নৈতিক পদস্খলন, সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকা, দেশব্যাপী উস্কানিমূলক বক্তব্য রাখা, উগ্রবাদ প্রতিষ্ঠা করার প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং মহান ইসলামের ভাবমূর্তি বিনষ্ট করার কারণে এই সংগঠনটির বর্তমান কমিটি পুনর্বিলুপ্ত করতে হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে 41 ভাগ। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আবারও জানিয়েছেন পদ্মা সেতু উদ্বোধনের দিনই অন্যান্য যানবাহনের সঙ্গে চলবে রেলও। সেই লক্ষ্যে করোনার মধ্যেও কাজের গতি ধরে রেখেছে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সরাসরি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগের বিষয়ে কোনো কথা বলেননি রেলমন্ত্রী। প্রকল্প এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। পদ্মা সেতুর উপর দিয়ে সড়ক পথে চলবে অন্যান্য যানবাহন আর নিচের অংশ দিয়ে চলবে রেল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর দুপাশেই তাই এগুচ্ছে রেলপথ সংযোগের কাজ। প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে নির্মাণযজ্ঞ। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। এরই মধ্যে শেষ হয়েছে সংযোগের ভায়াডাক্ট 2 এর সেগমেন্টাল গার্ডার বসানো। মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভায়াডাক্টের উপর ঘুরে দেখেন প্রকল্পের অগ্রগতি, জানান এর মধ্যে শেষ হয়েছে রেল সংযোগ প্রকল্পের 41 ভাগ কাজ। 22 সালের জুন মাসের মধ্যেই এটি জনগণের এবং সাধারণভাবে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। ভাঙ্গা পর্যন্ত যেহেতু ফরিদপুরের দিক থেকে আমাদের রেল লাইন সংযুক্ত আছে, আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই
আমরা যেদিন সড়কপথ উন্মুক্ত করা হবে সেদিনে আমরা রেল, সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল আমরা পরিচালনা করতে পারি। ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে ৩৯,২৩৯ কোটি টাকা। রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর দিনই মাওয়া থেকে সেতুর ওপর দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল নেটওয়ার্কে যুক্ত হবে ট্রেন। সে লক্ষ্যেই ভাঙ্গা রেল স্টেশনকে গড়ে তোলা হচ্ছে আধুনিকভাবে। ভাঙ্গা যে স্টেশনটি, এটি জাংশন স্টেশন, কারণ ভাঙ্গা থেকে ভবিষ্যতে আমরা পায়রা বন্দরের সঙ্গে সংযুক্ত হব। কারণ এই স্টেশনটাকে আমরা আইকনিক স্টেশন হিসাবে এটাকে আমরা তৈরি করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতির মধ্যেও কাজের গতি ধরে রাখায় প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেলমন্ত্রী। পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে সমান্তরালে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজও। করোনা পরিস্থিতির মধ্যেই শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলছে কাজ, চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও। কর্তব্যক্তিরা আশা করছেন পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই রেলও চলবে এই সেতু দিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ। আসামি না হয়েও 16 মাস কারাভোগ করা টেকনাফের হাসিনা বেগম অবশেষে মুক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় অশ্রু ধরে রাখতে পারেননি তিনি। তার বড় ছেলে কারা ফটক থেকে বাড়ি নিয়ে যায় মাকে। তবে জীবনের হারিয়ে যাওয়ার সময়গুলো ফেরত চেয়েছেন তিনি। নয়নপুর জয়ের প্রতিবেদন। হাসিনা বেগম এখন মুক্ত, অন্যের সাজা কেটে সংসার হারিয়ে আজ তিনি অসহায় এক নারী। এর জন্য দায় কার? এই প্রশ্ন হাসিনা ও স্বজনদের। বিনা দোষে কারাভোগ করা এই নারী তার 16টি মাস ফেরত চেয়েছেন রাষ্ট্রের কাছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তির পর সারাক্ষণই খেতেছেন হাসিনা। তাকে নিতে আসা বড় ছেলে শামীম নেওয়াজও এই সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। আমার অনেক ভালো লাগেছে, কিন্তু আমার ছেলে মেয়েরা কি হবে? আমি যে 17 মাস কেন জেল কেটেছি, বিনা দোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলো সরকার কখনো আমাকে ফিরত দিতে পারবে না। হাসিনার কারাভোগের জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করেছেন আইনজীবী। এই যে এত দীর্ঘ সময় ধরে তার সমস্যা হয়েছে, সেটার জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করে একটা আশা করতেছি কোর্টে জানাবো। প্রয়োজনে উচ্চ আদালতে আমরা এটা নিয়ে যাব এবং যারা এই ঘটনার জন্য দায়ী, যে পুলিশ সদস্যরা এবং কারা কর্তৃপক্ষ যারা এটার সাথে দায়ী আছে, আমরা নির্দেশনা চাইবো যেন এটা নিয়ে তাদের ব্যাপারে উপযুক্ত আইনে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রামে এই ধরনের ঘটনা আরো আছে। সুশীল সমাজের প্রতিনিধিরা একে ক্ষমতা অপব্যবহার বলে আখ্যা দিচ্ছেন। আমরা এক্ষেত্রে প্রত্যাশা করব মহামান্য হাইকোর্ট সোমোটো রুল ইস্যু করে এই যে যারা অপরাধী, যাদের নাগরিকদের প্রতি কোনো সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা নাই, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অর্থদণ্ড এবং কারাদণ্ডের নির্দেশ দেওয়া, ভবিষ্যতে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। হাসিনা বেগম যখন গ্রেপ্তার হন তখন টেকনাফ থানার ওসি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আলোচিত প্রদীপ কুমার দাস। মূল আসামি হাসিনা আক্তার পলাতক থাকায় 2019 সালের ডিসেম্বরে হাসিনা বেগমকে গ্রেপ্তার করে টেকনাফ পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অতিরিক্ত ভাড়া হলেও খুব কম সময়ে নদী পারাপারের কারণে স্পিড বোটের জনপ্রিয়তা পদ্মার দুই পারে। তবে জনপ্রিয় এই বাহন একই সাথে ঢুকে পড়ে সিন্ডিকেটের মধ্যে, আর যাত্রীরা হন অসহায়। ফলে সবসময় তুচ্ছ করে বেশি লাভের আশায় প্রায় সবসময় অতিরিক্ত যাত্রী তোলা হয়, যা অনেক সময় বড় দুর্ঘটনা বয়ে আনে। বেলাল রিজভির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি মাদারীপুরের বাংলা বাজার ঘাট। দ্রুত নদী পার হতে যাত্রীদের চাহিদার 1 নম্বরে স্পিডবোট। লঞ্চের চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই এই বাহনে চড়েন তারা। ধারণ ক্ষমতা 12 জনের হলেও একটি বোটে 15 থেকে 25 জন যাত্রী তোলা হয়। অতিরিক্ত যাত্রী আর অতি দ্রুতগামী হওয়ায় এসব বাহনের ভারসাম্য রক্ষাই অনেক সময় কঠিন হয়ে পড়ে। যাত্রীরা বলছেন, স্পিডবোটের চালকদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। লাইফ জ্যাকেটের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয় না। করোনার মধ্যে স্পিডবোটগুলো চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে, যার কারণে দুর্ঘটনাগুলো ঘটতেছে। সিন্ডিকেট অসাধু লোক মিলা স্পিডবোট চালু রাখছে, এর সাথে প্রশাসনিক লোকও জড়িত আছে। বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন অনিয়মের কারণে, দুর্নীতির কারণে। কাজে সরকারের উচিত এখানে সঠিক নজরদারি করা। এসবের নজরদারি করারও লোক নেই। নৌ পুলিশ বলছে, লোকবল সংকটের পাশাপাশি তাদের নৌযানেরও অভাব রয়েছে। লকডাউনের পরে
আমরা মোটামুটি আমাদের স্বল্প জনবল, তারপরে আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের একেবারে সীমাবদ্ধতা, আমাদের জানেন যে আমাদের যেমন জলযান নেই, তারপরে আমরা আপ্রাণ আমাদের পক্ষ থেকে অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সোমবার বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় ২৬ জন নিহতের ঘটনায় মামলা হয় মঙ্গলবার। মাদারীপুরের জেলা প্রশাসক সঠিক বিচারের পাশাপাশি স্পিডবোট বন্ধেরও আশ্বাস দিয়েছেন। আমি আশা করি যে আমাদের তদন্ত কমিটি একটা সুন্দর একটি সুপারিশমালা তৈরি করবে, যে ঘাটের ব্যবস্থাপনা কার কি দায়িত্ব ছিল সেই বিষয়গুলো হয়তো উঠে আসবে এবং তারা একটা সুপারিশমালা আমাদেরকে দিবে, যেটা আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করব। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত নৌ দুর্ঘটনায় ৫ শতাধিক মামলা হওয়ার তথ্য রয়েছে। এগুলোর বেশিরভাগেরই বিচার হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদের বাকি আর ৯ দিন। এর মধ্যে রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। তবে করোনা বাস্তবতায় এবার গতবারের তুলনায় বিক্রি কম বলে জানান দোকানিরা। স্বাস্থ্যবিধি মেনে অনেকে বিপণী বিতানে আসলেও বেশিরভাগ ফ্যাশন হাউস বলছে অনলাইনে বেড়েছে তাদের বেচা বিক্রি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এবার ঈদ শপিংয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতি। বড় বড় শপিং মলগুলোতে তাই ক্রেতা সাধারণের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার লম্বা লাইন। অন্যবারের মতো ফ্যাশন হাউসগুলো এবারও ঈদ উপলক্ষে নিয়ে এসেছে নতুন নতুন কালেকশন। ক্রেতারাও ঈদ গরম দুটোকে মাথায় রেখে সারছেন ঈদ কেনাকাটা। শপিং মলগুলো বেটার দেন 100% মানে সবকিছু সিকিউর রেখে এখানে শপিং করা যায়। গরম চলছে, সেই কারণে আমি লাইটের মধ্যে পোলো দেখলাম। কাস্টমারদের জন্য গরমটা মাথায় রেখে কটন ফেব্রিক্সের পাঞ্জাবি করা হয়, প্লাস আপনার পোলো আছে। যারা কাস্টমার আসতেছে সবারই টেম্পারেচার মাপা হচ্ছে, প্লাস হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। ঈদের বাকি আরও ৯ দিন থাকায় দোকানিরা জানান সামনের দিনগুলোতে আরও বাড়বে তাদের বেচাকেনা। তবে করোনা বাস্তবতায় এবার অনলাইনে আগের চেয়ে বিক্রি বেড়েছে বলে জানান অনেকেই। মানুষও আসতেছে না খুব একটা লকডাউনের জন্য বা করোনার জন্য, বাট আমাদের অনলাইনে হিউজ রেসপন্স। আমাদের কাবুলিওয়ালা.com এর ওয়েবসাইট থেকে গরমের দিক ভেবে তো অবশ্যই হালকা জামা শপিং, আর হচ্ছে করোনা যেহেতু অবশ্যই এবার শপিং ওই রকম ভাবে করা হয় নাই, দেখে দেখে করা হয়নি আর কি। কতবার মতো আহামরি করা হচ্ছে না, বাট টুকটাক যাই করছি সবই ম্যাক্সিমাম অনলাইনের মাধ্যমে করছি। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বিশ্বের একসময়ের শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডার বিয়ের বিচ্ছেদের ঘোষণায় চারদিকে শুরু হয়ে গেছে গুঞ্জন। যদিও তাদের যৌথ বিবৃতিতে নিজেদের দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কাজ একসাথে চালিয়ে যাবার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এত বিপুল পরিমাণ সম্পদে বাটোয়ারা এবং বিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আপোষ সফা হিসেবে মেলিন্ডা কি পাবেন তা নিয়ে চলছে জল্পনা। নাহিদ সিহান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস। তবে ঠিক কী কারণে নেওয়া হলো এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি তারা। সোমবার রাতে এরকম টুইট বার্তায় দুজন জানান নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তাভাবনার পর তারা তাদের সংসারের ইতি টানতে যাচ্ছেন। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠানটিতে দুজন একসাথেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন। বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে শত শত কোটি ডলার ব্যয় করে আসছে সংস্থাটি। কাজের ক্ষেত্রে একসঙ্গে থাকলেও দাম্পত্য ভেঙে দিয়ে দুজনের মাঝে অর্থের হিসাবটি কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বর্তমানে বিল গেটসের সম্পদের পরিমাণ 12,400 কোটি ডলার, আর এতে মেলিন্ডারও রয়েছে যথেষ্ট অবদান। তাই বিবাহ বিচ্ছেদের আপোষ রফা হিসেবে মেলিন্ডা কি পরিমাণ সম্পদ ও অর্থ পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। 80-র দশকের শেষ দিকে মেলিন্ডা অ্যান্ড ফ্রেঞ্চ বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন। পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে 1994 সালে বিয়ে করেন তারা। এই দম্পতির রয়েছে 3 সন্তান। এতদিনের সম্পর্ক ভাঙার ঘোষণার পর নিজের ইনস্টাগ্রামে গেটস দম্পতির বড় মেয়ে জেনিফার গেটস জানান তাদের পরিবারের জন্য এখন একটি চ্যালেঞ্জিং সময়। নাহিদ জিহান, নিউজ 24।
মেয়াদ শেষের দুদিন আগে সিন্ডিকেট সভা করতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। সকাল থেকে তালা ঝুলিয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষকদের এক অংশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, এতে সিন্ডিকেট সভা বাতিল করতে হলো তাকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আসন্ন ঈদ উপলক্ষে 14,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 4,000 কোটি টাকার নোট এরই মধ্যে ব্যাংকগুলোতে বিতরণ হয়ে গেছে। আরও 10,000 কোটি টাকার নোট কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে। ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এবছর করোনার বিধিনিষেধের কারণে আগের মতো জনসাধারণের কাছে নতুন নোট বিতরণ করবে না কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রাহকরা লেনদেনের সময়ে নতুন নোট নিতে পারবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তিনি শপথ নেবেন। আগামী রোববার শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর সম্ভাব্য মন্ত্রিসভারও। বুধবার রাজভবনে মমতার শপথ হবে স্থানীয় সময় সকাল 10:45। করোনা পরিস্থিতির কারণে শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার কথা আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকাও থাকছে সংক্ষিপ্ত। খেলার খবর। একাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফ করোনা আক্রান্ত হবার 48 ঘন্টার মধ্যে আইপিএল স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান রাজীব শুক্লা গণমাধ্যমকে জানিয়েছেন, সকল ক্রিকেটার ও স্টাফদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করবে বিসিসিআই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বিকেল 3:20 দেশে ফেরে দল। সব জল্পনার অবসান ঘটিয়ে দলের সঙ্গে বাংলাদেশে ফেরেন কোচ রাসেল ডোমিঙ্গো। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে 7 মে অনুশীলন শুরু করবে জাতীয় দল। পেশাদার লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখল বসুন্ধরা কিংস। 15তম রাউন্ডে বাংলাদেশ পুলিশকে 2-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরে ম্যাচের 58 মিনিটে প্রথম উদযাপন করে কিংস। রবিনহুর অ্যাসিস্টে সবুজের হেডে লিড নেয় কিংস। এরপর 62 মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে হেডে লিড দ্বিগুণ করেন তপু বর্মন। রাত 10টার সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।